মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। ইমতিয়াজ মাহমুদ কবি, তার এই এক স্ট্যাটাস এটা বহুবার শেয়ার হচ্ছে আজ সারাদিন গতকাল থেকেই বিভিন্নভাবে ইস্যুটি সামনে আসছে। ইস্যুটি কি? ইস্যুটি হচ্ছে বাগেরহাটের যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম, তিনি কারাগারে আছেন অনেক দিন হলো। তার স্ত্রী এবং সন্তান, শিশু সন্তান দুজনের মরদেহ নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য জেল গেট পর্যন্ত যেতে হয়েছে। যদিও একটা আবেদন ছিল প্যারোলে মুক্তি দিয়ে বাবা যেন এই দুজনের, তার স্ত্রী এবং সন্তানের শেষকৃত্যে যেন উপস্থিত থাকতে পারেন, কিন্তু সেই প্যারোলের আদেশটি বা সেই প্যারোলটি মঞ্জুর হয়নি, আবেদনটি মঞ্জুর হয়নি এবং এটা নিয়ে নানা ধরনের কথা চলছে। আসলে সেই জায়গাটাতে আমরা যাব, আমরা ঘটনার জায়গায় যাই। শুক্রবার দুপুরবেলা তার সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার যে শিশু সন্তান, তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু সন্তানের নাম সেজাদ হাসান। এই সেজাদ হাসান এবং কানিজ সুবর্ণা দুজনের মৃত্যুর সংবাদের পর তার পরিবারের পক্ষ থেকে বাগেরহাটের যেই জেলা প্রশাসকের কাছে একটা আবেদন গিয়েছিল যেন বাবা সাদ্দামকে যেন প্যারোলে মুক্তি দেওয়া হয়, তিনি যেন এসে শেষকৃত্যে অংশ নিতে পারেন এবং প্রিয় দুজন মানুষের বিদায়টাকে যেন যথাযথভাবে সম্মান জানানো যায়। কিন্তু সেখানে সেই আবেদনটি মঞ্জুর হয়নি বা সেখানে নানা ধরনের প্রশাসনিক জটিলতার কথা সামনে এসেছে। কি হচ্ছে? কারা কর্তৃপক্ষ জানাচ্ছে যে তারা আসলে যথেষ্ট মানবিক ছিল। তারা বলছে মানবিক দিক বিবেচনা করেই আসলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটিকে জেলগেট পর্যন্ত আনা গেছে এবং সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করানো গেছে সাদ্দামকে। কিন্তু এই যে মানবিক আচরণ, এটা নিয়েই আসলে প্রশ্নটি উঠছে। কারণ আমরা এর আগে বাংলাদেশের ইতিহাসে বা তারও আগে যেই ধারা বা যেই উপধারাগুলো অনুসরণ করে আমাদের এখানে অপরাধের সাজা দেওয়া হয় বা যেই বিধিগুলো অনুসরণ করা হয়, সেখানে এই প্যারোলে মুক্তির বিষয়টি আছে। সর্বশেষ 2016 সালে প্যারোলে মুক্তির যেই প্রসঙ্গটি, যেই আইনটি, সেটা আসলে নতুন করে চালু হয়েছিল এবং সেখানেও এই বিষয়ে কোনো বাধা নেই আসলে। কিন্তু তারপরও আসলে কেন দেখা করা গেল না বা সে প্যারোলে মুক্তিটি কেন মিলল না? এক্ষেত্রে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন একটা বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যমে। সেখানে তিনি পরিষ্কার বলছেন, তার বক্তব্যটি আমি পড়ে শোনাচ্ছি। প্যারোলের একটি আবেদন নিয়ে এসেছিল, তাদের বুঝিয়ে বলা হয়েছে যেহেতু সে আছে, অর্থাৎ সাদ্দামের কথা বলা হচ্ছে, যেহেতু সে আছে যশোরের কারাগারে, সেহেতু বলা হয়েছে আবেদনটি যেন যশোরের জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে করা হয়। এখানকার প্রশাসন তাদের বিষয়ে যশোর জেলা কারাগারেও বলে দিয়েছে যাতে মানবিক আচরণটি করা হয় এবং তাদের ভাষ্যমতে মানবিক আচরণটি করা হয়েছে। সেটা কি? সেটা স্ত্রী ও সন্তানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি যশোর কারাগারের জেল ফটকে যাওয়ার পর সাদ্দাম তাদের শেষ দেখা দেখেছিলেন। কিন্তু প্রশ্নটি আসছে যে কারণে, সেটা রাষ্ট্র এত নির্দয় হচ্ছে কি করে আসলে? ইমতিয়াজ মাহমুদের কথাটি, যেই স্ট্যাটাসটি তিনি ফেসবুকে দিয়েছেন, সেটার কথা শুরুতেই আমরা বললাম। সেখানে তিনি বলেছেন মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। এটি বহু পোস্টার এবং ফটোকার্ড হয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নানাজন নানাভাবে এটা নিয়ে কথা বলছেন। এই পর্যায়ে আসলে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষের প্রকাশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং কেউ কেউ অবশ্য এটা নিয়ে এক ধরনের বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগ আমলেও, অর্থাৎ এখানকার বাংলাদেশের যে প্রচলিত রীতি, যে কোনো একটা ঘটনা যদি সমালোচনার মুখে পড়ে তখন বিগত কোনো একটা সময়ে যে একই ধরনের আচরণ করা হয়েছিল সেটাকে মনে করিয়ে দেওয়া হয় এবং এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলেও এমন অনেক কিছু ঘটেছে, এমন অমানবিক ঘটনা ঘটেছে। অর্থাৎ অমানবিক ঘটনাটি আসলে আওয়ামী লীগ আমলে ঘটে থাকলে সেটা এই সময়ের জন্য আসলে যৌক্তিক আচরণ হিসেবে সাব্যস্ত হচ্ছে কিনা, এই প্রশ্নটি উঠছে। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে গোলাম মাওলা রনি, রাজনীতিক এবং বিশ্লেষক, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সেই ফেসবুক স্ট্যাটাসটি থেকে একটু পাঠ করে শোনাতে চাই।
তিনি সরাসরি সবগুলো পক্ষকে, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির ময়দান, সরকারের পক্ষ, বিভিন্ন পক্ষ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের দিকে প্রশ্নের তীর ছুঁড়েছেন। তিনি বলছেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাশী জনাব ডাক্তার শফিক এবং জনাব তারেক কি একজন মৃত মা এবং শিশুর লাশের কারাগার পরিদর্শন এবং হতভাগ্য আদম সন্তান কারাবন্দী সাদ্দাম হোসেনকে নিয়ে কিছুই বলবেন না? তিনি বলছেন, অথবা শেখ হেলাল এবং তার পুত্র যারা আমেরিকায় রোলস রয়েস গাড়িতে চড়েন এবং রাজপ্রাসাদে থাকেন, তারা কি অভাবের তাড়নায় আত্মহত্যায় বাধ্য হওয়া ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের কোনো খোঁজ খবর জানতেন? তিনি আরও বলছেন, বিশ্বশান্তির মহানায়ক, বিশ্ব পরিবেশের মহানায়িকা, বিশ্ব অধিকারের পরিচালক কিংবা দুনিয়া কাঁপানো ফটোগ্রাফার যিনি জাহাজে করে গাজা অভিযানে যান, তারা কি দুমুঠো ভাতের জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবরটি জেনেছেন? তার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। তিনি একই সঙ্গে সবগুলো পক্ষকে, অর্থাৎ মানবাধিকার নিয়ে বাংলাদেশে যারা সোচ্চার বিভিন্ন সময়ে ছিলেন, যারা রাষ্ট্রের শীর্ষ আসনগুলোতে বসে আছেন, তারা এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন সেই প্রশ্নটি সরাসরি করছেন। এমনকি তিনি বলছেন যে ভবিষ্যতে যারা আসলে রাষ্ট্রের দায়িত্ব নিতে চান, তারা এই বিষয়ে আসলে কি বললেন, তিনি তাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইছেন আসলে। এদিকে যে সাদ্দাম, যিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাটের একজন নেতা, কারাগারে আছেন, যার সন্তান এবং স্ত্রীকে নিয়ে এই আলোচনা বা এই সমালোচনার ঝড় বইছে, তার ভাই বলছেন যে সাদ্দাম আসলে কতটা বিপর্যস্ত হয়েছিলেন যে তার স্ত্রী এবং সন্তান যখন তাদের মরদেহ যখন জেল গেটে এলো, তিনি শুধু শিশুটির মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সন্তানকে জীবিত কোলে নিতে পারেননি তাকে তিনি মৃত কোলে নিতে চান না। এর আগে পরিবারের সদস্যদের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন গেছে। সেই বিষয়ে নানা ধরনের বাগেরহাট জেলা প্রশাসকের বক্তব্য, মোহাম্মদ বাতেনের বক্তব্য আমরা জানলাম। তিনি বলছেন যে এটা আসলে বিধিবদ্ধভাবে যশোরে করার কথা, যেহেতু সাদ্দাম যশোরের কারাগারে আছেন। কিন্তু এই প্রসঙ্গে আমাদের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলছেন যে এই বিষয়টি আসলে অন্যভাবে সুরাহা করা যেত। আমরা তার কথাটি একটু শুনে আসব। না কেন, আমি তো মিডিয়ার সংবাদে দেখেছি যে ওনারা জেলা প্রশাসক এর কাছে আবেদন করেছে, ওনারা যে এলাকায় থাকে সেই এলাকায়। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন সেটা তো কন্ট্রাডিক্ট হয়ে গেল না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সঠিক তথ্য আছে কিনা সেটা আমি বলতে পারবো না। আমি একটু আগে মিডিয়ার কাছ থেকে জেনেছি যে ওনারা যে এলাকায় থাকেন সেই এলাকার জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়েছেন, সেই আবেদন রিসিভ করা হয়েছে। এই তথ্যটা মিডিয়া থেকে আমি জেনেছি। অর্থাৎ সেটি যদি হয় তাহলে সেক্ষেত্রে তো ওই জেলা প্রশাসক যেখানে যে জেলে আছে, যে জেলার অধীনে জেলে আছে আসামি, সেখানে তারা কমিউনিকেট করতে পারতেন। কমিউনিকেট করলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। বাগেরহাটের জেল সুপার যশোর কারাগারের সাথে আলোচনা করেছে বলে যে বক্তব্যটি এসেছে এবং সেটার ভিত্তিতেই যশোর কারাগারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং সে সহযোগিতার প্রেক্ষাপটেই আসলে সাদ্দাম তার মৃত স্ত্রী ও সন্তানকে জেলগেটে দেখতে পেয়েছেন। এ দাবিটি এসেছে যশোরের জেলা প্রশাসনের কাছ থেকে। তারা বলছেন যে তারা এই ধরনের কোনো আবেদনের খবর জানেন না, তারা এই ধরনের কোনো আবেদন হাতে পাননি। অর্থাৎ বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে করা আবেদনটি যশোরের জেলা প্রশাসক অবহিত হতে পারেননি। প্রযুক্তির এই যুগে যেখানে মোবাইল ফোন প্রত্যেকের হাতে হাতে, সরকারি কমিউনিকেশনও বেশ আগের তুলনায় অনেক ভালো, সেখানে বাগেরহাট থেকে যশোর পর্যন্ত তথ্যটি যায়নি। এই জায়গাটিতেই আসলে মানবাধিকার যেই সংগঠনগুলো আছে, মানবাধিকার কর্মীরা যারা আছেন, তারা এটাকে বলছেন অমানবিক চেহারার বহিঃপ্রকাশ। রাষ্ট্র এই জায়গায় চূড়ান্তভাবে অমানবিক চেহারার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে তারা বলছেন। তারপর একই ইস্যুতে তারা এটাকে প্রচণ্ড নির্মম, নিষ্ঠুর এ ধরনের বক্তব্যগুলো আসছে। এক্ষেত্রে একটা বিষয়ে প্রসঙ্গত আসে, যেই সাদ্দামের ভাইয়ের বক্তব্য যেটা এলো, যার মাধ্যমে আমরা জানলাম আসলে সাদ্দাম কেন শিশুর সন্তানটিকে, মৃত শিশুকে কেন কোলে নেননি। তিনি বলছেন, তিনি একটি খুব ইন্টারেস্টিং তথ্য দিচ্ছেন। সেটা সন্তানটি সাদ্দাম কারাগারে যাওয়ার পর আসলে
সন্তানটি হয়েছে বা সন্তান জন্মের পর সাদ্দাম কখনোই সেই সন্তানকে দেখেননি। এই সন্তানকে নিয়ে বহুবার কানিজ সুবর্ণা কারাগারে গেছেন এই আশায় যে তিনি বাবার হাতে সন্তানকে তুলে দিতে পারবেন, তাকে কোলে নেবে। কিন্তু প্রতিবারই আসলে দেখা গেছে যে শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে পুনরায় কারাবন্দী করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেটা পারেননি, এবং সেই অভিমান থেকেই আসলে সাদ্দাম কোলে নেননি শেষ পর্যন্ত। এই বিষয়ে মানবাধিকার সংগঠক নূর খান লিটন বিবিসি বাংলাকে একটা কমেন্ট দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে এই ঘটনায় রাষ্ট্র ও আইন কানুনের নির্মমতার দিকটি আবারও উন্মোচিত হয়েছে। তিনি বলছেন, অথচ বাগেরহাট ও যশোর জেলা প্রশাসন একটু মানবিক হলেই একজন বন্দী তার মৃত স্ত্রী সন্তানকে যথাযথভাবে শেষ বিদায় জানানোর সুযোগ পেতেন। একই কথা কিন্তু মঞ্জিল মোর্শেদও বলছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর সম্পাদক সাইদুর রহমান বলছেন, প্যারোলের আবেদন নিয়ে প্রশাসন এখন যা বলছে, অর্থাৎ প্রশাসন বলছে যে প্যারোলের আবেদন পাননি, যশোর থেকে এটা বলা হচ্ছে। এই যে আবেদন পাননি বলে যে বক্তব্যটি এসেছে, তিনি এটাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছেন। তিনি বলছেন এই কথাটি মোটেও সত্যি নয়, তাদের কাছে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য আছে। তিনি পরিষ্কারভাবে লিখিতভাবেই বাগেরহাট ও যশোর কারাগারকে এটা জানানো হয়েছিল বলে উল্লেখ করছেন। এই যে প্রসঙ্গটি, এইটা শেষ পর্যন্ত গড়িয়েছে একেবারে যশোর প্রশাসন লিখিত বিজ্ঞপ্তি আকারে তারা একটা ভাষ্য তাদের হাজির করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি ভাষ্য হাজির করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী বলছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। কথাটা তো সত্য, তারা আবেদন করেছিলেন বাগেরহাট জেলা প্রশাসনে, এবং মঞ্জিল মোর্শেদ কিন্তু বলছেন যে বাগেরহাট জেলা প্রশাসন চাইলে যশোর জেলা প্রশাসনকে অবহিত করতে পারত, কিন্তু সেই কাজটি করেনি। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের যে কথাটি উঠছে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে একরকমের অস্বীকার বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলেই কি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা দেখা যাক মঞ্জিল মোর্শেদ কি বলেন। আমি জানি না কোন পর্যায় থেকে বলা হয়েছে যে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয় তাহলে আমি বলবো যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে কথাটা বলা হয়েছে এটা তাদের মিসকনসেপ্ট, এটা তাদের ভ্রান্ত ধারণা। মানবাধিকার লঙ্ঘন বলতে কি বোঝায়? মানবাধিকার লঙ্ঘন বলতে একটা মানুষের যে সহজাত অধিকার, আইনগত অধিকার, সেটি যদি ব্যত্যয় ঘটে তাহলে সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলে। এখন আপনি এইখানে যে আবেদন করা হয়েছে, যারা যে জেলায় থাকে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন, এই মর্মে রিপোর্ট এসছে। এখন জেলা প্রশাসক বলতে যে জেলা প্রশাসকের কাছে করা হয়েছে, উনি তো জেলা প্রশাসক বলতে বাংলাদেশেরই জেলা প্রশাসক। উনি তো ইচ্ছা করলে সংশ্লিষ্ট অন্য জেলা প্রশাসককে এটা হস্তান্তর করে দিয়ে বলতে পারতেন যে আমার কাছে দরখাস্ত এসছে, এটা আপনি এটা করবেন। সাধারণ মানুষ যারা মারা গেছে বা যাদের গরিব মানুষ বা যারা সাধারণ মানুষ, তারা তো আর বোঝে না যে কোন ভাবে দরখাস্ত লিখতে হবে, কোন ভাবে কি করতে হবে। তবু তো তারা একটা আবেদন করেছে। অর্থাৎ আমার মনে হয় যে প্রশাসনের এই যে ব্যর্থতা, এই জায়গাটাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যদি তারা দায়িত্ব নিয়ে কথা বলেন তাহলে সেটা কিছু বলার নাই আমাদের, বরঞ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা উচিত ছিল যে হ্যাঁ এটা লঙ্ঘন হয়েছে, তবে নিশ্চয়ই এর জন্য যারা দায়ী তাদেরকে সতর্ক করা হবে এবং এই ভবিষ্যতে এরকম হবে না। মানবাধিকার লঙ্ঘন বা আইনি পন্থা অনুযায়ী শেষ পর্যন্ত রাষ্ট্র যা বলছে তা একভাবে পাশ কাটিয়ে যাওয়ার হয়তো সুযোগ রয়েছে এই প্রশ্নে যে আবেদনটি যশোরে হওয়া উচিত ছিল, আবেদনটি হয়েছে বাগেরহাটে। কিন্তু এটা মনে রাখা জরুরি যে যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন কাঠামো গঠনের জন্য যে রাষ্ট্র বিনির্মাণের যে রাস্তা বা সামনে যে নির্বাচনের যে প্রকল্প, নির্বাচন করার যেই রাস্তাটি উন্মোচিত হয়েছে, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেটারও লক্ষ্য হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠন করা। সেই মানবিক রাষ্ট্রই কিন্তু এখন এই প্রশ্নের অধীন, বিশেষত সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর মধ্য দিয়ে। এই বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাই চর্চা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কমেন্ট বক্সে।